টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। অনেকের হয়তো মনও খারাপ আছে, যদি সবার মন ভালো নয় হয়তো। আচ্ছা, যদি কারোর মন খারাপ থাকে বা তোমার মন ভালো থাকলেও তুমি হো হো করে হাসো, দাঁত বের করে জোরে জোরে শব্দ করে হাসো, দেখো তোমার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। অথবা তুমি জোরে জোরে গান গাইতে পারো। তুমি তো বলবা যে ভাই আমি তো গান জানি না, গান তুমি যদি নাও জানো, জোরে জোরে শব্দ করে গান গাওয়ার চেষ্টা করো, দেখো তোমার মন ভালো হবে। যাদের মন ভালো আছে আরও বেশি ভালো হবে। আর নিয়মিত হাসবা, হাসলে কিন্তু ভালো। তো যাই হোক, আজকে আমার অনুশীলনী 11-র 15 নম্বর পর্ব। 15 নম্বর পর্বে আমি 20 নম্বর অঙ্ক সমাধান করাবো। তো 20 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, নিচে একটি সারণী দেওয়া হলো। নিচে একটা সারণী দেওয়া আছে, সারণী বলতে ছক দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি, এরপর দেওয়া আছে গণসংখ্যা। কনং অঙ্ক বলেছে যে এত 7, 5, 4, 9, 3, 8 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু সৃজনশীল এবং সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে। 7, 5, 4, 9, 3, 8 এত উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো আমরা যে ব্যাপারটা জানি সেটা হলো, মধ্যক নির্ণয় করতে হলে যদি এমনি তোমার সংখ্যা দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা আগে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। দেখো প্রথমে আমরা সমাধান 20-এর ক করাবো। তো আমরা প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, ছোট থেকে বড় অনুসারে সাজাবো। তো দেখো এখানে সবচেয়ে ছোট আছে 3, প্রথমে 3 লিখছি। এরপর আছে 4, দেখো প্রথমে 3 আছে, 3 লিখছি। এরপরে আছে 4, 4 লিখলাম। এরপরে আছে 5, 5 লিখলাম। এরপরে আছে 7, 7 লিখলাম। এরপরে আছে 8, 8 লিখলাম। এরপরে আছে 9, 9 লিখলাম। দেখো লিখছি। এরপরে দেখো এদের মধ্যক বের করব। যদি মধ্যক বের করতে চাই, দেখো এমনি সচরাচর যদি বের করতে চাও, তাহলে দেখো এই পাশে আছে 2টা, এই পাশে আছে 2টা, এই 2টা বাদ দাও, 4টা বাদ গেল, থাকলে হলো মাঝে এই 2টা। যেহেতু 6টা জোর আছে, সুতরাং তুমি যে কাজটা করতে পারো, এই 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই অ্যান্সার আসবে একবারে। তবে সেভাবে না, তোমাকে অবশ্যই সূত্র বা বসিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। তো লিখলাম যে ব্যাপারটা, সেটা হলো এখানে n = 6। দেখো 6টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা যেহেতু সংখ্যা আছে, সুতরাং n = 6 যা জোড় সংখ্যা। যেহেতু 6 একটা জোড় সংখ্যা, n = 6 যা জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে 6/2তম, মানে যদি n জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র n/2তম ও n/2 + 1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র n+1 ভাগ 2তম পদের মান। তো দেখো এখানে যেহেতু n জোড় সংখ্যা, তাহলে মধ্যক হবে 6/2তম, মানে n এর মান হচ্ছে 6, তাহলে 6/2তম ও 6/2 + 1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। তাহলে 6কে 2 যদি 2 দ্বারা যদি আমি ভাগ দিই, তাহলে আসে 3তম ও এই ক্ষেত্রে আসে 4তম। 3তম ও 4তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। এখন দেখো 3তম পদ কত। দেখো প্রথম পদ হচ্ছে 3, দ্বিতীয় পদ হচ্ছে 4, তৃতীয় পদ হচ্ছে 5, তাহলে 3তম পদ হচ্ছে 5, আর 4তম পদ হচ্ছে 7, তাহলে 4তম পদ হচ্ছে 7। 3তম ও 4তম পদ দুটির মানের যোগফল, তাহলে 3তম পদ যেহেতু 5 আর 4তম পদ যেহেতু 7, তাহলে দুইটার যোগফল, তাহলে 5 + 7 ভাগ আছে 2, 5 আর 7 যোগ করলে হয় 12, 12 ভাগ 2 সমান হচ্ছে 6। তাহলে নির্ণয় মধ্যক হচ্ছে 6। আমি প্রথমেই বলেছিলাম দুই পাশে 2টা বাদ দাও, এই 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে কিন্তু তোমার মধ্যক আসবে। আশা করি তোমরা মধ্যক বুঝতে পেরেছো। তো দেখো মধ্যক নির্ণয় করা শেষ। এখন আমাকে খ নাম্বার বলা আছে সারণী থেকে গড় নির্ণয় করো। তো গড় নির্ণয় করতে হলে দেখো আমরা গড় নির্ণয়ের সূত্র জানি summation(f(i(xi) ভাগ n, যদি সারণী দেওয়া থাকে। আর এমনি যদি থাকে, সারণী বাদ দিয়ে যদি ছক থাকে, ছক বাদ দিয়ে যদি এমনি থাকে, সেক্ষেত্রে সবগুলা যোগ করে যত আছে তত দিয়ে ভাগ দিলে হয়। যেহেতু ছক দিয়ে আছে, তাহলে গড় নির্ণয়ের সূত্র summation(f(i(xi) ভাগ n। তো আমরা ছক দেওয়া আছে, তো আমরা গড় নির্ণয় করব। তো সেজন্য আমার summation(f(i(xi) লাগবে এবং n লাগবে। তো প্রথমে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি, আমরা শ্রেণী ব্যাপ্তি লিখেছি। আর এরপরে দেওয়া আছে গণসংখ্যা, গণসংখ্যা লিখেছি। প্রথমে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, এরপরে আমরা বের করব শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। শ্রেণী মধ্যমান কিভাবে বের করব? এই 20 আর 29 যোগ করব, যোগ করলে আসে 49। 49কে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আসে 24.5। মানে প্রথমটা আর শেষেরটা যোগ করব, দুইটা যোগ করে
2 দ্বারা ভাগ করব, ভাগ করলে যা হবে তাই লিখব। দেখো 30 আর 39 যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে 34.5। 40 আর 49 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে 44.5। এরপরে দেখো 50 আর 59 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে 54.5। 60 আর 69 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে 64.5। দেখো শ্রেণী মধ্যমান, আমার শ্রেণী মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করি। শ্রেণী মধ্যমান আমার বের হয়ে গেছে। এরপরে বের করব গণসংখ্যা। গণসংখ্যার ইংরেজি নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। গণসংখ্যাকে এপাই দ্বারা প্রকাশ করা হয়। গণসংখ্যা আমার প্রশ্নেই দেওয়া আছে। এবার টোটাল গণসংখ্যা যদি যোগ করা হয় তাহলে আসে 54। দেখো টোটাল যদি আমরা যোগ করি, এগুলো সবগুলো যদি যোগ করি, যোগ করলে n সমান আসে 54। গণসংখ্যার যোগফলকে আমরা n দ্বারা প্রকাশ করি। টোটাল এপাই যোগ করলে বলা হয় n সমান হচ্ছে 54। এরপরে বের করব এপাই xi, মানে এপাই আর xi গুণ করব। তাহলে এপাই আর xi গুণ করব, তাহলে 10 আর 24.5 যদি গুণ করে আসে হচ্ছে 245। এইটা আর এটা গুণ করে এখানে লিখবো, এইটা আর এটা গুণ করে এখানে লিখবো, এইটা আর এটা গুণ করে এখানে লিখবো, এইটা আর এটা গুণ করে এখানে লিখবো। টোটাল এপাই xi যদি যোগ করি তাহলে হবে, দেখো টোটাল যোগ করলে হয়, বলা হয় সামেশন অফ এপাই xi। এপাই xi টোটালটা যোগ করলে হবে সামেশন অফ এপাই xi। টোটালটা যদি যোগ করে আসে 2423। দেখো টোটালটা যোগ করলে আসে 2423। আমরা জানি গড় নির্ণয়ের সূত্র সামেশন অফ এপাই xi ভাগ n। দেখো সামেশন অফ এপাই xi এর মান 2423 আর n এর মান হচ্ছে 54। যদি আমরা 2423 ভাগ 54 করি, সেক্ষেত্রে ক্যালকুলেটরে যদি তুমি প্রেস করো সেক্ষেত্রে আসবে 44.87। এত প্রায়, অতএব নির্ণয় গড় 44.87 প্রায়। আমার কাঙ্ক্ষিত অ্যান্সার শেষ। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ। তো দেখো যে ব্যাপারটা আমার গড় নির্ণয় করানো শেষ। এখন বললো উপাত্তগুলোর আয়তলেখ নির্ণয় করো, বা আয়তলেখ আঁকো। সরি, বলছে যে উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। আয়তলেখ আঁকার জন্য আমরা এই বোর্ডে যদি আয়তলেখ আঁকতে যাই সেক্ষেত্রে একটু সমস্যা হবে। তো আমরা একেবারে প্র্যাকটিক্যালি আয়তলেখ দেখাবো। এই জন্য আমরা এখন তোমাদের ইয়াতে চলে যাব, খাতায় চলে যাব। খাতায় দেখাবো একেবারে প্র্যাকটিক্যালি সুন্দরভাবে কিভাবে করবে, এটা আমি ডিটেলস তোমাদের দেখাবো। তাই আমরা এখন খাতায় চলে যাচ্ছি। এখন আমরা আয়তলেখ অঙ্কন শিখবো। দেখো আয়তলেখ অঙ্কনের জন্য আমার উদ্দীপকে দেওয়া ছিল শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া ছিল। এখন আয়তলেখ অঙ্কন করব। তো দেখো প্রথমে শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হলো যে 29 তারপর 30, এক ঘর কিন্তু ফাঁকা আছে। এই জন্য আমরা এটা বিচ্ছিন্ন আছে, আমরা অবিচ্ছিন্ন করে নেব। অবিচ্ছিন্ন করার জন্য যে ব্যাপারটা সেটা হলো যে প্রথমের সাথে, প্রত্যেকটা প্রথমগুলোর সাথে আমরা 0.5 বিয়োগ করব আর পরেরগুলোর সাথে 0.5 যোগ করব। মানে শ্রেণীব্যাপ্তির এটার বলা হয় নিম্ন সীমা আর এটার বলা হয় ঊর্ধ্ব সীমা। নিম্ন সীমার সাথে আমরা 0.5 যোগ করব আর নিম্ন সীমার সাথে আমরা 0.5 বিয়োগ করব, যোগ করব না সরি, বিয়োগ করব আর ঊর্ধ্ব সীমার সাথে 0.5 যোগ করব। এখন যদি আমরা 20 সাথে 20 থেকে আমরা যদি 0.5 বিয়োগ করি তাহলে আসে হচ্ছে 19.5 আর 29-এর সাথে 0.5 যদি যোগ করি আসে হচ্ছে 29.5। এরপর দেখো 30-এর সাথে যদি 0.5 যোগ করি, বিয়োগ করি তাহলে আসে হচ্ছে 29.5 আর 39-এর সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে আসে 39.5। প্রথমগুলোর সাথে আমরা মানে একেবারে নিম্ন সীমার সাথে আমরা 0.5 যোগ করব, বিয়োগ করব আর ঊর্ধ্ব সীমার সাথে মানে পরেরগুলোর সাথে, মানে শ্রেণীব্যাপ্তির পরেরগুলোর সাথে আমরা 0.5 যোগ করব। যোগ করলেই দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পাবো। দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে হয়েছে দেখো 29.5, 29.5, 39.5, 39.5, 49.5, 49.5, 59.5, 59.5। দেখো এই দুইটা সেম, এই দুইটা সেম, এই দুইটা সেম, এই দুইটা সেম। দেখো আমরা একই রকম করে ফেলেছি, শুধু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করছি। আবারও বলছি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করার জন্য নিম্ন সীমা মানে শ্রেণীব্যাপ্তির প্রথম দিকটা, প্রথম যেটা সেটার বলা হয় নিম্ন সীমা। নিম্ন সীমার সাথে 0.5 বিয়োগ করব আর ঊর্ধ্ব সীমার সাথে 0.5 যোগ করব। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা চলে এসেছে। এখন আমরা আয়তলেখ অঙ্কন করব। তো আমরা ছক কাগজের, দেখো ছক কাগজের এক অক্ষ বরাবর প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। এরপর দেখো মূল বিন্দু থেকে
19.5 19.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা, এই ভাঙা চিহ্ন দ্বারা আগের ঘরগুলো আছে, বিদ্যমান আছে, এটা বোঝানো হয়েছে। দেখো আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিয়েছি। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, এবং এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক নিব। এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবরও এক ঘর সমান আমরা 1 একক নিব। তো দেখো আমার প্রথমে আছে 19.5, আমরা এক্স অক্ষ বরাবর যেহেতু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখেছি, দেখো আমার প্রথমে আছে 19.5। এখন আমরা 19.5টা ঘর ফাঁকা রাখলে অনেক ফাঁকা থাকে, এই জন্য আমরা সব সময়, আমি এর আগের অঙ্কগুলোতে বলেছি, সব সময় 5 ঘর পরে যা থাকবে তাই লিখবো। যদি 20 থাকে তাহলে 5 ঘর পরে লিখবো, যদি 100 থাকে সেক্ষেত্রেও 5 ঘর পরে লিখবো। এখানে আছে 19.5, আমরা 5 ঘর পরে লিখবো এবং আগের ঘরগুলো ভাঙা চিহ্ন দিয়ে রাখবো, যাতে বোঝা যায় যে আগের ঘর, এই ভাঙা চিহ্ন দ্বারা বোঝাবে আগের ঘরগুলো বিদ্যমান আছে। দেখো 19.5 লিখেছি, 19.5, এরপরে যদি তুমি আঙ্গুল গণনা করো 29.5 হচ্ছে 10 ঘর পরে। তাহলে আমরা যেহেতু এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক নিয়েছি, সুতরাং 10 ঘর পর 29.5 লিখবে। এরপরে দেখো, এরপরে আছে 39.5, তাহলে আবার 10 ঘর পর 39.5। এরপর আছে 49.5, আবার 10 ঘর পর 49.5। এরপর আছে 59.5, আবার 10 ঘর পর 59.5। আবার আছে 69.5, 10 ঘর পর 69.5 লিখবে। এরপরে দেখো গণসংখ্যার ক্ষেত্রে সব অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। যে ব্যাপারটা সেটা হলো যে আমরা গণসংখ্যা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরছি এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক ধরছি, সুতরাং আমরা 5 ঘর পর 5 লিখবো, 10 ঘর আরো 5 ঘর পরে আরো 10 লিখবো, আবার 5 ঘর পরে হচ্ছে 15 লিখবো, আবার 5 ঘর পরে 20 লিখবো। যেহেতু এখানে সর্বোচ্চ আছে 12, সুতরাং 18, সুতরাং আমি এখানে 20 ঘর পর্যন্ত লিখছি। যদি এখানে 40 থাকতো তাহলে আমরা সর্বোচ্চ 40 ঘর পর্যন্ত লিখতাম। তো এখন দেখো সেটা হলো যে 19.5 থেকে 29.5 আছে 10, তাহলে গণসংখ্যা হবে 10। তাহলে উপরের দিকে দেখো আমরা 10 ঘর পর্যন্ত লিখছি, 5 10 ঘর পর্যন্ত। 19.5 থেকে 29.5 আছে, দেখো 10 ঘর, দেখো আমরা 10 লিখছি। এরপরে আছে হচ্ছে 6, তাহলে এরপরে আমরা 6 গণসংখ্যা 6 ঘর পর্যন্ত লিখছি, দেখো 5 6। এরপরে আছে 18 পর্যন্ত লিখছি, দেখো 5 10 15 18 পর্যন্ত দিয়েছি। এরপরে 12, তাহলে 5 10 12 পর্যন্ত দিয়েছি। এরপরে 8 আছে, এরপরে 8 পর্যন্ত দিয়েছি। দেখো আমার গণসংখ্যা কি বলে আয়তলেখ অঙ্কন করানো শেষ। এবার যে ব্যাপারটা সেটা হলো যে আয়তলেখ অঙ্কন করার ক্ষেত্রে তোমরা অবশ্যই যে জিনিসগুলো করবে, অবশ্যই এখন তুমি যদি মনে করো যে স্কেচ করে দিবে, স্কেচ করলেও হয়, না করলেও সমস্যা নাই, তবে স্কেচ করলে দেখতে সুন্দর লাগে এই। আর স্কেচ করতে পারো অথবা দাগ দিয়ে দিতে পারো, আড়াআড়িভাবে দাগ দিতে পারো। আর যে কাজটা অবশ্যই করবে সেটা হলো এক্স প্রাইম, এটা অবশ্যই দিবে, ওয়াই প্রাইম অবশ্যই দিবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এদিকে লিখছো, সুতরাং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবে। এদিকে গণসংখ্যা লিখছো ওয়াই অক্ষ বরাবর, সুতরাং গণসংখ্যা লিখবে। এবং গ্রাফের ভিতরেই এক্স ও ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক, এটা লিখে দিবে, এতে তোমাদের ভালো হবে। আর এখন আমরা এইটা যে ব্যাপারটা সেটা হলো হালকা করে স্কেচ করে দিব। স্কেচ কিভাবে করতেছি দেখো, তোমরা এই হালকা জাস্ট তুমি যদি এইভাবে করো হালকা হবে। দেখো দেখো আমরা এইভাবে সুন্দর করে হালকা করে স্কেচ করে দিয়েছি জাস্ট। তবে আরেকটা জিনিস দেখো, আমার স্কেচ করা শেষ, জাস্ট হালকা করে স্কেচ করে দেবে। তবে আবার আরেকটা জিনিস, অনেকে এমনভাবে স্কেচ করে দেখা যাচ্ছে মূল দাগ বোঝা যায় না, একেবারে কালো করে ফেলো, এটা না, হালকা করে দিবে, তাহলে ভালো দেখাবে। অথবা তুমি যদি দাগ দেওয়ার আর এইভাবে কোনো সমস্যা নাই, তবে এই স্কেচ করার জন্য কোনো আলাদা নাম্বার নাই, যদি তুমি লাস্টের সময় পাও সেক্ষেত্রে স্কেচ করবে। আসো এবার গ্রাফটা শুরু করবে কিন্তু এই পেজ থেকে, প্রথমে এই পেজ থেকে শুরু করবে। শুরু করার পর প্রথমে ছকটা লিখবে, এরপরে যে 4-5 লাইন লেখা আছে সেই লেখাটা লিখবে। এরপরে গ্রাফটা এই পাশে স্টাপলার করবে, 3টা স্টাপলার করবে, যাতে এটা না ছিঁড়ে বা নাই হয়। দেখো আমি 3টা স্টাপলার করে দিচ্ছি, এই 1 2 3টা স্টাপলার করে দিয়েছি। দেখো আমার পরিপূর্ণভাবে আমার একটা গ্রাফ তৈরি হয়ে গেছে, দেখো সুন্দরভাবে। অবশ্যই আবারও বলছি যে প্রথমে ছক, এরপর লেখা, এরপর গ্রাফটা
স্টাবলার করবে। দেখো আমার পরিপূর্ণ ছক হয়ে গেছে। এই হচ্ছে আয়তলেখ অঙ্কন। আশা করি যে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক নিয়েছিলাম এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক নিয়েছিলাম, তাই গ্রাফটা এরকম হয়েছে। যদি আমরা দেখো এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 2 একক নিই তাহলে গ্রাফটা কিন্তু এরকম হবে। কারণ কি আমরা এখানে দেখো যে আমি দুই রকমই দেখাচ্ছি, এই কারণে অনেকের যাতে সমস্যা না হয়। দেখো আমরা যদি এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান যদি আমরা 2 একক নিই সেক্ষেত্রে কিন্তু আমার এখানে 10 রাখছিলাম, এখানে কিন্তু 5 রাখবো, সেক্ষেত্রে গ্রাফটা কিন্তু এইটা হবে। তুমি যদি এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 2 একক নাও কোনো সমস্যা নেই। দেখো গ্রাফটা দেখতে আরো সুন্দর লাগতেছে, তুমি যেভাবে করো সমস্যা নাই। তবে আমি বলি সবসময় যে 1 ঘর সমান 1 একক শিখো, পরে যদি পারো সেক্ষেত্রে 2 ঘর পরে তুমি যেভাবে ইচ্ছা করো সেক্ষেত্রে সমস্যা নাই। তো যদি এই আমরা এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক নিই তাহলে গ্রাফটা এটা হবে, এরকম হবে। আর যদি আমরা এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 2 একক নিই তাহলে গ্রাফটা এরকম হবে। তো আমি তোমাদের তুলনা করে দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আমরা এখন বোর্ডে চলে যাব। দেখো সৃজনশীলটা কিন্তু অনেক সহজ, আমি তোমাদের প্রতিটা অঙ্কই সমাধান করে দিয়েছি। বোর্ডে ক আর খ তোমাদের সমাধান করে দিয়েছি, আর খাতায় গ নম্বর সমাধান করে দিয়েছি। আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আমি পরবর্তী লেকচারে তোমাদের মূল বইয়ের মানে আমার 16 নম্বর লেকচারে তোমাদের মূল বইয়ের 21 নম্বর সৃজনশীল সমাধান করাবো। সে পর্যন্ত ভালো থাকো, বাই বাই।